আমি বলবো এই শাহজাহান জাহাঙ্গীরের দোষ নয়, ওকে যে পরিচালনা করছে, যে দল পরিচালনা করছে তার দোষ। তারই উচিত ওকে সংযত করা। সিংঘম বা যেই আসুক, যখনই দেখবেন যে যে মহাপ্রভু বা আমাদের শিব, যখনই দেখবেন যে কোনো একটা প্রলয় আসছে, তার মানে কি হচ্ছে, প্রলয়ের পরে শান্তি আসবে। তো প্রলয়টা হয়তো উনি নিয়ে এসছেন উত্তরপ্রদেশ থেকে, কিন্তু আপনি শিওর থাকুন এরপরে শান্তি আসতে বাধ্য। উনি একটা শিবের মতো ভূমিকা পালন করছে। আর এরপরে কিন্তু শান্তি আসবে, এটা দরকার ছিল। উনি ঠিকই করেছেন। শিবের ভূমিকায় অবতীর্ণ হয়েছে সিঙ্গম অজয় পাল শর্মা। কোনো কারণে যদি টিএমসি জিতে যায়, যা নরসংহার হবে, যা মানুষ গাছে ঝুলিয়ে দেবে, বলবে সুইসাইড করেছে, এর সংখ্যা কিন্তু বেড়ে যাবে। বি প্রিপেয়ার্ড যে ওরা আরো বেশি ভিন্ডিকটিভ হবে এবারে জিতে গেলে। মানুষ মরবে, আমি লিখে দিতে পারি। সুতরাং বিজেপি জিতলে এটা যতটা ভালো হবে, তার থেকে শতগুণ খারাপ হবে এবার যদি তৃণমূল জেতে। তৃণমূল এখন একটা কমিউনাল পার্টি। কারণ সবসময় মুসলমান মুসলমান করলে কি বলতে চাইছেন, যে 1 সেকেন্ডের উস্কানি দিচ্ছেন, দুধেল গায়ে বলে দিচ্ছেন। যারা সত্যিকারের মুসলমান এই কথাতে প্রচন্ড অসম্মানিত হয়। মমতা ব্যানার্জির জন্যই আজকে এই বিভাজন, আজকে সমাজের মধ্যে মারপিট, হিন্দু মুসলমান যে ব্যাপারটা, এটা বিজেপি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে নিয়ে আসেনি। আপনি হয়তো ইউপিতে বলতে পারেন, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এই যে বিভাজন, এটা কিন্তু দিদি নিয়ে এসছে। দিদি এর জন্য হয়তো পরে রিগ্রেট করবেন, কারণ দিদি এবার হারছে। যতক্ষণ তৃণমূল আছে সিপিএম এর কোনো চান্স নেই। আগে রাম পরে বাম, আগে রাম পরে বাম, আগে রাম পরে বাম। তার মানে সিপিএম কে যদি আবার ক্ষমতায় আসতে হয়, সিপিএম এর যে আইডিওলজি রয়েছে সাধারণ মানুষের জন্য সাম্যবাদ যদি ফিরে নিয়ে আসতে যায়, তাহলে একটাই কাজ করতে হবে, আগে তৃণমূলকে সরাতে হবে। তারপরেই 10 বছর পরে, 15 বছর পরে যদি বিজেপি কে মানুষ ভালো না বাসে, ভালো না লাগে, সরিয়ে দেবেন। তাই আমার মনে হয় যে সবুজ আবিরের দরকার হবে না, গেরুয়া আবিরেই সারা পশ্চিমবঙ্গ রঞ্জিত হবে। দিদি হারছে মানে বিজেপি জিতছে। তার মানে কি হচ্ছে, টিএমসি এবার হারছে, জোড়া ফুল হারছে, পদ্ম ফুল হাসছে। বেঙ্গল থিংস টুডে, হোল বেঙ্গল উইল থিঙ্ক ডে আফটার টুমরো, নট টুমরো, ডে আফটার টুমরো। সেটা সম্ভব, সেটা তখনই সম্ভব যদি এই রেজিমটা চেঞ্জ হয়। পুলিশ অবজারভার উত্তরপ্রদেশের একদম এনকাউন্টার স্পেশালিস্ট পুলিশ অফিসার অজয় পাল শর্মাকে এখানে পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে রীতিমতো পুলিশ অবজারভার করে পাঠানো হয়েছে এবং অজয় পাল শর্মাকে রীতিমতো মানে জাহাঙ্গীর খানের বিরুদ্ধে এবং এই যে একটা বুথ জ্যামিং একাধিক অভিযোগ এই জাহাঙ্গীর খানের বিরুদ্ধে এর আগে ছিল, সেই জাহাঙ্গীর খানের রীতিমতো হুঙ্কার অজয় পাল শর্মাকে, পুষ্পা ঝুঁকেগা নেহি, খেলা তোমরা শুরু করেছো, শেষ করব আমরা। জাহাঙ্গীরের অভিযানে ভয় বলে কি কিচ্ছু নেই তাহলে? মানে জাহাঙ্গীর খান যে একটা থ্রেট, একটা যে ভয়, একটা যে মানে কি বলবো, একটা যে অ্যাটমসফিয়ার তৈরি করে রেখেছে ওই অঞ্চলে, ফলতাতে। তেমনি হয়েছে ধরুন শওকত মোল্লা, কিছু কিছু নেতা, শাহজাহান, এরা তো একটা টেরার, এতে কোনো ডাউট নেই। এখন এরা যদি শুধরে যায়, ধরুন রত্নাকর থেকে বাল্মীকি অনেকেই হতে পারে, ভোটের পরে দেখবেন এরাই আবার শুধরে গেছে, এরাই আবার ভালো কথা বলছে। সুতরাং এদেরকে কে পরিচালনা করছে, দ্য ম্যান বিহাইন্ড শাহজাহান, ম্যান বিহাইন্ড জাহাঙ্গীর, দ্য লিডার বিহাইন্ড জাহাঙ্গীর, সেটার উপর ডিপেন্ড করছে যে জাহাঙ্গীর কিভাবে বিহেভ করবে। জাহাঙ্গীর যে থ্রেট দিয়েছে তাতে কোনো ডাউট নেই। জাহাঙ্গীর যে শাহজাহান, জাহাঙ্গীর, শওকত, এরা যে ভয় এবং ওপেন থ্রেটস মহিলাদের, যারা ওদের পক্ষে নেই, যারা ওদের শত্রু ওরা মনে করেছে, তাদেরকে মারতে, নির্যাতন করতে, মার্ডার করতে, রেপ, রাহাজানি কি না করেছে। কিন্তু আবার বলছি, এরাও মানুষ, এরাও রত্নাকর থেকে বাল্মীকি হয়ে যায়। সুতরাং দরকার পরিবর্তন। আমি আশাবাদী প্রত্যেক মানুষই কিন্তু রত্নাকর থেকে বাল্মীকি হতে পারে। রামায়ণ, ইয়েস ইয়েস, হোয়াই নট। সুতরাং আমি বলবো এই শাহজাহান জাহাঙ্গীরের দোষ নয়, ওকে যে পরিচালনা করছে, যে দল পরিচালনা করছে তার দোষ। তারই উচিত ওকে সংযত করা। সিংঘম বা যেই আসুক, যখনই দেখবেন যে যে মহাপ্রভু বা আমাদের শিব, যখনই দেখবেন যে কোনো একটা প্রলয় আসছে, তার মানে কি হচ্ছে, প্রলয়ের পরে শান্তি আসবে।
তো প্রলয়টা হয়তো উনি নিয়ে এসছেন উত্তরপ্রদেশ থেকে, কিন্তু আপনি শিওর থাকুন এরপরে শান্তি আসতে বাধ্য। উনি একটা শিবের মতো ভূমিকা পালন করছে। আর এরপরে কিন্তু শান্তি আসবে, এটা দরকার ছিল, উনি ঠিকই করেছেন। শিবের ভূমিকায় অবতীর্ণ হয়েছে সিঙ্গম অজয় পাল শর্মা। আমি একটা কথা বলবো, এই যে অজয় পাল শর্মা তিনি কতটা অবধি ব্যবস্থা নিতে পারেন বলে আপনি মনে করছেন? অজয় পাল শর্মা জাস্ট কয়েকদিন এসছে, তো সময় দিন। এবং অজয় পাল শর্মাকে আমি বলবো যে ইউপি ছেড়ে বাংলাতে আরো কিছুদিন থাকুন, তাহলে হয়তো বাংলায় পোস্ট পোল ভায়োলেন্স কোনো কারণে যদি টিএমসি জিতে যায়, যা নরসংহার হবে, যা মানুষ গাছে ঝুলিয়ে দেবে, বলবে সুইসাইড করেছে, এর সংখ্যা কিন্তু বেড়ে যাবে। বি প্রিপেয়ার্ড যে ওরা আরো বেশি ভিন্ডিকটিভ হবে এবারে জিতে গেলে, মানুষ মরবে, আমি লিখে দিতে পারি। সুতরাং বিজেপি জিতলে এটা যতটা ভালো হবে তার থেকে শতগুণ খারাপ হবে এবার যদি তৃণমূল জেতে। কারণ আমরা যারা পরিবর্তন চেয়েছি তাদের উপরে প্রথম অ্যাটাকটা হবে, তাদের গাড়ি ভাঙচুর করবে, তাদেরকে মারবে, ট্রোল করবে। তো এরম একটা লোক যদি বেঙ্গলে আরো কিছুদিন থাকে, তাহলে মানুষ আস্তে আস্তে তাদের তাদের যে রাগের মাত্রা, যে টোনটা, সেটা আস্তে আস্তে সময়, টাইম উইল হিল দেম, এবং টাইম উইল হিল দেম সো নাইসলি, তারা কিন্তু আবার মানুষ হয়ে যাবে। এই যে আপনি বললেন, আপনি অজয় পাল শর্মাকে, আইপিএস অজয় পাল শর্মাকে আরো কিছুদিন এই বঙ্গে থেকে যাওয়ার একটা আহ্বান জানাচ্ছেন। তৃণমূল কিন্তু অন্য কথা বলছে। তৃণমূল বলছে ৪ তারিখের পর ওকে, অর্থাৎ অজয় পাল শর্মাকে বুঝে নেওয়া হবে, ওর বিরুদ্ধে এফআইআর করা হবে, ওকে কলকাতায় টেনে নিয়ে আসা হবে। শুনুন, এটা সাংবিধানিক নিয়মে যা আছে সেটাই হবে। কেউ যদি, আমি যদি বলি অজয় পাল শর্মাকে আজ দেখে নেবো, মেরে ফেলবো, এটা হয় না। এটা ফালতু কথা বলে তো লাভ নেই। উনি তো কোনো মার্ডার করেননি, উনি তো কোনো রেপ করেননি, উনি কোনো রাহাজানি করেন, উনি উনার ডিউটি করেছেন। উনার ইউনিফর্মে যেটা ওনাকে করতে বলা হয়েছে, দেশ যেটা চেয়েছে ওনার কাছ থেকে, একজন সাহসী পুলিশ অফিসার হিসাবে ওনাকে যেটা কর্তব্য করতে বলা হয়েছে। আর্মিকে যদি আমি বলি যে আমি একজন মেজর, আমি একজন কর্নেল, আমার যারা নিচে রয়েছে তাকে যে যদি অর্ডার দিই যে আপনি সারাদিন ওখানে দাঁড়িয়ে থাকবেন, পাকিস্তানে কোনো যেন টেররিস্ট ভেতরে না প্রবেশ করতে পারে, উনি ওটা থেকে যদি ডিবেট করেন তাহলে বলবো ইটস এ ক্রিমিনাল অফেন্স। ওনাকে যেটা বলা হয়েছে শান্তি রক্ষা, সবাইকে সুস্থভাবে যারা যাতে ভোট দেয় তার ব্যবস্থা করা, উনি যেটা করছেন ডেফিনেটলি একটা খুব ভালো কাজ করছেন। আই উড সে এরমই দরকার। পুলিশ পুলিশের জায়গায় থাক, মানুষ মানুষের জায়গায় থাক, সাধারণ মানুষ সাধারণ মানুষের জায়গায় থাক, পলিটিশিয়ান পলিটিশিয়ানের জায়গায় থাক। কিন্তু আমি পলিটিশিয়ান হয়ে পুলিশের সমালোচনা করব, পুলিশ সাধারণ মানুষের সমালোচনা করবে, এটা ঠিক না। পুলিশের যা কর্তব্য সেটাই করছেন, এবং আমি বলবো গতবারে পুলিশের যা ভূমিকা তার থেকে সম্পূর্ণ আলাদা, এবং পুলিশ একটা নিউট্রাল ভূমিকা পালন করছে। আমি বলবো যারা আমার কথা শুনছেন, পুলিশ, আমার অনেক বন্ধু বান্ধব পুলিশও আছে, আমি তাদের প্রণাম করতে চাই, এবং তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দিতে চাই, আপনারাই কিন্তু দেশকে বাঁচাতে পারেন, আপনারাই মানুষের কাছে দাঁড়াবেন। আমার পাশে যে লাঠিওয়ালা রয়েছে সে আমাকে বাঁচাবে না, পুলিশই বাঁচাবে। তো পুলিশই মানুষকে বাঁচাবে, পুলিশ মানুষকে মারার জন্য তৈরি হয়নি। পুলিশ দেশ বাঁচাবে, মানুষ বাঁচাবে, পুলিশের উপর আস্থা রাখুন। হয়তো কিছুটা হয়তো ডিবেট হয়েছিল, কিন্তু সেটা হয়েছিল আমাদের নেতৃত্ব বা আমাদের যারা উপরওয়ালা রয়েছে তারা ওদেরকে রেগুলেট করতো। আপনি একদম বলে দিলেন এখানে যে অজয় পাল শর্মা তার দায়িত্বটা পালন করেছেন। তিনি কোনো রকম কোনো ভাবে মিসলিড করেননি মানুষকে বা হ্যারাস করেননি। আমি বলবো অজয় পাল শর্মার বিরুদ্ধে একদম মামলা করেছিল শাসক দল কলকাতা হাইকোর্টে। সেই আবেদন রীতিমতো তৃণমূলপন্থী আইনজীবীদের ছিল। একদম মামলা দায়ের প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় হলোই না শুনানি। মামলা শুনলেন না বিচারপতি কৃষ্ণা রাও। এত কেন ভয় স্যার তৃণমূলের? এবং আরো একটি প্রশ্ন আমি বলবো, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কি জাহাঙ্গীর, শাহজাহান, হুমায়ুনরা নির্ধারণ? না, এদের নির্ধারণ করার কোনো আহ, আহ, যুক্তি নেই, এদের কোনো শক্তিও নেই। আর এদের শক্তি অনেকটাই খর্ব করে দেওয়া হয়েছে, কারণ এরা মাসেল পাওয়ার দেখাতো। এরা বেসিক্যালি মানুষের যে মত তার মতের বিরুদ্ধে গিয়ে ভয় দেখিয়ে ভোট আদায় করত। আমরা মিডিয়ামের মাধ্যমে দেখেছি ডায়মন্ড হারবারে, যেখানে 95% ভোট একটা পার্টির পক্ষে গেছে। এটা সম্ভব নয়, এটা অসম্ভব। এটা তো জালি ভোট, পরিষ্কার বোঝা যাচ্ছে, এবং সেটা সোশ্যাল মিডিয়াতে একজন এজেন্ট বলছে
যে আমি পুলিশকে সরিয়ে আমি নিজেই 15,000 20,000 ভোট দিয়েছি, এটা তো সত্যি। সুতরাং সেই যে মহল, এটা সিপিএমই দেখিয়েছিল। সিপিএল 34 বছর চালিয়েছে এই রাজত্ব এবং এইভাবেই তারা জিতেছিল। শেষের দিকে মমতা সিঙ্গুর আন্দোলনের মাধ্যমে ভোটে এলেও সিপিএম হেরেছিল বলেই মমতা এসেছিল। কিন্তু তৃণমূল কংগ্রেস যেটা সিপিএম এর ভালো সেটাকেই নকল করেছে, এটাই হচ্ছে খারাপ লাগে। সিপিএম এর অনেক কিছু, সরি, সিপিএম এর যেটা খারাপ সেটাই নকল করেছে। সিপিএম এর যেটা ভালো ছিল, যে মানুষকে হেল্প করা, সিপিএম কখনো এই লেভেলে তোলাবাজি করতো না। সেটাকে অনুকরণ যদি করতে পারতো তাহলে আমার মনে হয় এই দিদি আরো হয়তো 20 বছর 30 বছর থেকে যেত। তোলাবাজি, চুরি, সিপিএম এটা করতো না, কোনোদিনই বলবো না। যতই আমি সিপিএম কে গালিগালাজ দিই, সিপিএম এটা করতো না। এবং সিপিএম এর মধ্যে একটা আইডিওলজি ছিল। তৃণমূলের কি আইডিওলজি আছে? বিজেপির আইডিওলজি আছে, কংগ্রেসের আইডিওলজি আছে, নকশালদের আইডিওলজি আছে, সিপিআই সিপিএম এর আইডিওলজি আছে। আপনি বলুন তো, যে দিদি এবং অভিষেক ব্যানার্জি দুজন, এরা এইবার যদি হেরে যায় পুরো পার্টিটাই সরে যাবে, পার্টিটাই থাকবে না। না, সিপিআইএম থাকবে, আমি বলছি তৃণমূল যেটা ব্যক্তিতান্ত্রিক, যেটা এক নায়কতন্ত্র, যেটা ধরুন সাদ্দাম হোসেন নিজেকে ভাবতো যে আমি ছাড়া আর দেশ চলতে পারে না, দেশ তো চলছে। না, ঠিক সেরকম নয়, কোনো এক মানে ডিক্টেটরশিপ। আপনি একটা সময় কমিউনাল হয়ে গেলে আপনাকে আর কেউ পছন্দ করবে না। তো তৃণমূল এখন একটা কমিউনাল পার্টি, কারণ সবসময় মুসলমান মুসলমান করলে কি বলতে চাইছেন? যে 1 সেকেন্ডের উস্কানি দিচ্ছেন, দুধেল গায়ে বলে দিচ্ছেন। যারা সত্যিকারের মুসলমান এই কথাতে প্রচন্ড অসম্মানিত হয়, যে আমাদের দুধেল গায়ে বলা হচ্ছে, আমাদেরকে ব্যবহার করা হচ্ছে, আমাদের কুচকে 1 সেকেন্ডের উস্কানি। আমরা কি বলবো? আমরা হিন্দুদের কখনো মারতে যাই না, হিন্দু মুসলমান ভাই ভাই। তো উনি কেন উস্কানি দিচ্ছেন? সুতরাং যখনই দেখবেন একটা মাইনরিটিকে বেশি মাথায় তুলে রাখছেন, কথায় কথায় মুসলমান, কথায় কথায় ইনশাল্লাহ, হিজাব পরে আপনি ঈদে চলে যাচ্ছেন, ইফতারে চলে যাচ্ছেন, তার মানে আপনি ভণ্ডামি করছেন। আপনি এখন কমিউনাল হয়ে গেছেন, সিউডো সেকুলার বেসিক্যালি। তো এটা আমার বক্তব্য। আমার অত্যন্ত খারাপ লাগছে বলতে, যে যেখানে একটা হিন্দু মুসলমান ভাই ভাই ইকুয়াল, আপনি কাউকে, ইউ ক্যানট মেক এনিবডি মোর ইকুয়াল দ্যান দ্য ইকুয়াল। সাম্যবাদ থেকে দূরে গিয়ে আপনি অসাম্যবাদকে প্রচার করছেন, কমিউনালিজম প্রচার ইনডিরেক্টলি। আপনি এই কমিউনাল ফোর্সকে, একটা মাইনরিটিকে কমিউনালিজমের দিকে আপনি এগিয়ে দিচ্ছেন। আর এটা করার কোনো দরকার ছিল না। যেটা প্রথমে শুরু করেছিলেন সেটা নিয়ে চললেই আজকে এই সিচুয়েশনে তৃণমূল আসতো না। আমরাও তৃণমূল থেকে বেরিয়ে বিজেপিকে সাপোর্ট করতে না। বিজেপি আকাশ থেকে আসেনি, বিজেপি সমুদ্র থেকে আসেনি, বিজেপি পাতাল ফোড়েও আসেনি। যারাই ছিল এককালে সিপিএম, কংগ্রেস, তৃণমূল, তারাই কিন্তু বিজেপি। এবং নিশ্চয়ই শুনে থাকবেন যে রাহুল গান্ধী একটা কমেন্ট করে, ভেরি ইম্পর্টেন্ট কমেন্ট, যে মমতা ব্যানার্জির জন্যই আজকে এই বিভাজন, আজকে সমাজের মধ্যে মারপিট, হিন্দু মুসলমান যে ব্যাপারটা, এটা বিজেপি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে নিয়ে আসেনি। আপনি হয়তো ইউপিতে বলতে পারেন, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এই যে বিভাজন, এটা কিন্তু দিদি নিয়ে এসছে। দিদি এর জন্য হয়তো পরে রিগ্রেট করবেন, কারণ দিদি এবার হারছে। 2011 সালে অনেকে বলেন যে কংগ্রেসের তরফ থেকে প্রায় 200 কোটি টাকা ফান্ড করা হয়েছিল তৃণমূলকে। একটা সাপোর্ট ছিল প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। কোথাও গিয়ে রাহুল গান্ধীর এই যে বার্তা, কি হারের সংকেত, অশনি সংকেত? এটা একটা অশনি সংকেত। দেখুন, আপনি ইন্ডিয়া ব্লক করেছেন, সেখানে তৃণমূলের কি রোল, কংগ্রেসের কি রোল, সিপিএম এর কি রোল, ওরা একসাথে। আবার এখানে এসে তৃণমূল, সিপিএম, কংগ্রেস আলাদা আলাদা করে লড়ছে। সিপিএম বলছে যে আমাদের প্রথম শত্রু হচ্ছে বিজেপি, তারপরে তৃণমূল। যতক্ষণ তৃণমূল আছে সিপিএম এর কোনো চান্স নেই। আগে রাম পরে বাম, আগে রাম পরে বাম, আগে রাম পরে বাম। তার মানে সিপিএম কে যদি আবার ক্ষমতায় আসতে হয়, সিপিএম এর যে আইডিওলজি রয়েছে সাধারণ মানুষের জন্য সাম্যবাদ যদি ফিরে নিয়ে আসতে যায়, তাহলে একটাই কাজ করতে হবে, আগে তৃণমূলকে সরাতে হবে। তারপরেই 10 বছর পরে, 15 বছর পরে যদি বিজেপিকে মানুষ ভালো না বাসে, ভালো না লাগে, সরিয়ে দেবেন। বিজেপিকে একটা মানুষ চান্স দেবেই, এবার বলে দিচ্ছি। তারপরেই সিপিএম বা কংগ্রেস আসতে পারে। সেন্টারে একরকম আর রাজ্যে আরেক রকম, এটা মানুষ পছন্দ করে না, কখনোই হতে পারে না। যে আপনি সেন্টারে গিয়ে হাত মেলাচ্ছেন আর এখানে গিয়ে মারপিট করছেন। মুর্শিদাবাদে কংগ্রেস তৃণমূল, কংগ্রেস ভার্সেস বিজেপি করছেন, আবার সেন্টারে গিয়ে কংগ্রেস তৃণমূল হাত মেলাচ্ছেন, ইন্ডিয়া জোটে আমরা একসাথে ছবি তুলছেন, এটা হতে পারে না। তো
যে রাহুল গান্ধীর যে বক্তব্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং রাহুল গান্ধী বুঝিয়ে দিয়েছেন যে ওনার জন্যই দেশে বিভাজন, স্পেশালি পশ্চিম বাংলার যে অস্মিতা সেটা নষ্ট হয়েছে, এবং এটাকে আবার ফিরিয়ে নিয়ে আসা যায়। উনিই ফিরিয়ে নিয়ে আসতে পারেন যদি উনি পরিবর্তিত হয়, যদি উনার মানুষকে একটা বার্তা দেন যে আমরা যেটা করেছি ভুল করেছি, হিন্দু মুসলমান করে আমাদের লাভ হয়নি, বেশি মুসলমান করে মুসলমানকে এগিয়ে দিয়ে মুসলমানদের লেলিয়ে দিয়ে কোনো জাতির ভালো হতে পারে না। সবাইকে সমানভাবে দেখুন, সব মানুষই সমান। আমাকে হয়তো অনেকে বলবে যে আপনি হিন্দু উগ্র হিন্দুত্ববাদীকে সাপোর্ট করছেন। না, হিন্দুরা সবাইকে অ্যাকোমোডেট করতে পারে। প্রত্যেক ধর্মে একটা নিয়ম আছে, মানুষের ভালো করো, মানুষের ক্ষতি করো না। সুতরাং আমার ধর্ম বলে যে মানুষের ভালো করবো। আমার ধর্মে আমি বিশ্বাসী, এবং সে ধর্মকে নিয়ে যদি মানুষের ভালো করতে পারি তাতে কারো আপত্তি থাকা নেই। আপনি আপনার ধর্ম নিয়ে মানুষের ভালো করুন, কোনো আপত্তি নেই। কিন্তু এক ধর্ম বা এক জাতকে অন্য জাতের পেছনে লেলিয়ে দেবেন না। এটা সাংঘাতিক, সেটা আপনি করছেন এবং করেছেন। ১ সেকেন্ডের উস্কানি, এটাই আপনার শেষ কথা। আমি বলবো এই যে সিংঘাম অজয় পাল শর্মাকে নিয়ে এত যখন চর্চা হচ্ছে, ঠিক সেই সময় তার নর্তকীদের সঙ্গে চটুল নাচ যোগীরাজ্যের সিংঘামের ভিডিও দেখিয়ে খোঁচা মহুয়া মৈত্রের। একদম মহুয়া মৈত্র সবসময়ই খুবই আউটস্পোকেন, আমরা দেখেছি। সেই মহুয়া মৈত্র সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন যে ফেয়ার অ্যান্ড লাভলি বাবুয়া, দেখে ভালো লাগছে আপনি ফান্টা স্টাইলে ফুর্তি করছেন, ঠান্ডা ঠান্ডা কুল থাকুন, মনে রাখবেন বাংলায় সবসময় তৃণমূল। কি বলবো? মহুয়া জুনিয়র তো, মহুয়া মৈত্রের প্রবলেমটা হচ্ছে যেটা হাইলি ইন্টেলেকচুয়াল পার্সন, দ্য মোস্ট ইন্টেলেকচুয়াল অ্যান্ড ভোকাল এমপি ফ্রম আওয়ার স্টেট, কিন্তু মাঝে মাঝে না কেমন একটা যেন উল্টো পাল্টা করে ফেলে। ধরুন ওই সেই আদবানি কাহানি, তারপরে ধরুন হ্যাঁ, পাসওয়ার্ড শেয়ার করা, মা কালীর মাংস সিগারেট খাওয়ানো, বা শ্রীজাতের মতো লোক কন্ডম পরানো, শিবের লিঙ্গে কন্ডম পরানো, এইসবগুলো আপনি যদি লক্ষ্য করে দেখেন, এগুলো করার কোনো দরকার নেই। সুতরাং এই নর্তকীর সঙ্গে যে ছবিটা বেরিয়েছে, আমি আজকে দেখলাম সোশ্যাল মিডিয়াতে, এটা মোস্ট প্রবলি এআই জেনারেটেড। আপনি যদি আজকাল কোনো কিছুই অস্বীকার করতে চান, প্রথমে বলবেন এআই জেনারেটেড, তারপরে আপনাকে যেতে হবে ওটা ফরেনসিক চার্জের জন্য। সুতরাং এটা করার কোনো দরকার ছিল না। এটা করে মহুয়া মিত্র একের পর এক ভুল করলেন, আরেকটা ভুল করলেন, এক্ষুনি ক্ষমা চাওয়া উচিত। এবং দেশের যে পুলিশকে কিন্তু অপমান করলেন। আজকে যদি এটা ধরুন কোনো মেজর, কোনো আর্মি জওয়ান, তাকে নিয়ে যদি এই পোস্টটা করা হতো, সেটা আর্মির অ্যাজ এ হোল অসম্মান করা, দেশকে অসম্মান করা, দেশের যে সংবিধানটাকে অসম্মান করা, দেশের মানুষকে তারা রোদে পুড়ে কষ্ট করে দেশ বাঁচায়, দশকে বাঁচায়, ডিসিপ্লিন নিয়ে আসে, মানুষকে রক্ষা করে। সেই রক্ষা কবচকে যদি মহামাত্র এভাবে অ্যাটাক করে, অযথা পোস্ট, এটা রিগ্রেটেবল, ডেপ্লোরেবল, এবং এটা ওনার মতো লোকের করা উচিত নয়। এটা থেকে ভবিষ্যতে ওনার বিরত থাকা উচিত। আর যদি চৌথামে বিজেপি যদি পাওয়ার আসে এবং যদি পরিবর্তন হয়, ওনাকে বিজেপির যারা নেত্রী, যারা বড় বড় লিডার আছে, যারা ইন্টেলেকচুয়ালস রয়েছে, তারা কিন্তু ওনাকে একটা যোগ্য জবাব দেবেন, এবং পুলিশ মহলের উচিত অ্যাজ এ হোল এটাকে কন্ডেম করা উচিত। সোমবার রাতে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ পর্যবেক্ষক পৌঁছলো। কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমকে ধমকানোর অভিযোগ বাহিনীর কমান্ডার এবং পুলিশ পর্যবেক্ষকদের বিরুদ্ধে। কোনো রকম অশান্তি হলে বুঝে নেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। ফিরহাদ হাকিমের দাবি যে নকশাল সময় এমন কিছু দেখেছিলাম, হুমকি দিয়ে বলা হয়েছে কিছু হলে বুঝে নেওয়া হবে। চেতলায় কোনোদিন অশান্তি হয়নি, আমাকে ধমকাচ্ছে। আমি ঠিক আপনার চেম্বারে যাওয়ার আগে ওই পুলিশের ট্যাঙ্ক কিন্তু আগের সপ্তাহতেই দেখেছি। আপনি তো বললেন বেশ অন্যরকম লাগছে আসলে। এই যে ববি হাকিম বলছে যে বাম আমলে দেখেছে, আমাকে ধমকাচ্ছে, কি বলবো? উনাকে আমি বলতে চাই যে আগে ক্যামেরা ছিল না, আগে সোশ্যাল মিডিয়া ছিল না, এখন ফেসবুক আছে, প্রত্যেকের হাতে একটা ডিজিটাল ক্যামেরা আছে। সুতরাং যেটা ঘটছে সেটা সত্যি। আগে এটা ক্যাপচার হতো না, আগে মানে ক্যামেরার পেছনে হতো। মানুষ সবাই জানে যে কিভাবে ওখানে ভোট হয়, ওখানে কি ধরনের মানুষ, ওই ওই অঞ্চলে, জেতলা অঞ্চলে, পোর্ট এরিয়াতে কি হয়, রাতে কি হয়, দিনে কি হয়, মানুষ কিভাবে ওখানে হিন্দুরা কিভাবে ভয়ে থাকে,
সুতরাং এটা বলা বাহুল্য। আমার মনে হয় যে উনি যেটা বলছেন, উনি একটা বলবো রাগের মাথায় বলছেন। উনি নিজেই জানেন যে কিভাবে ভোট করতে হয়। বারবার বলছেন না, আমরা জানি কিভাবে ভোট করতে হয়। অনুব্রত মণ্ডল বলছে যে আমি কিভাবে ভোট করতে হয় জানি। তার মানে ওরা সব জানে যে মানুষকে এতদিন ভয় দেখিয়ে ওরা ভোট করেছে এবং ভোট মেকানিজমটা ওনাদের হাতে ছিল। এবার যেহেতু ওটা পুলিশের হাতে চলে গেছে এবং কেন্দ্রীয় বাহিনীর হাতে চলে গেছে, ইলেকশন কমিশনের হাতে চলে গেছে, রুলস খুব টাইট হয়েছে, পুলিশ যদি বাজে কাজ করে সাসপেন্ড হবে, এইসবের ভয়ে আমার মনে হয় যে উনি উল্টোপাল্টা বলছেন। কিন্তু এগুলো আগে হতো, এগুলো বন্ধ হয়ে যাওয়ার পরেই ওনার এই রেটোরিক্স। সবুজ আবির কিনে মজুত করুন বাড়িতে, সেদিন কিন্তু কম পড়বে। একদম সবুজ আবির কিনে মজুত করার নিদান দিচ্ছেন আহ অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদম 4th মে ফলাফল নিয়ে আত্মবিশ্বাসী অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে স্যার, বড় বাজারে গেরুয়া আবির পাওয়া যাচ্ছে না, কি বলবেন? দেখুন, এটা হচ্ছে মরালের ব্যাপার। আপনি যদি মরাল এখনই ডাউন করে ফেলেন, তাহলে 29 তারিখে কালকে কে ভোট দেবে আপনাকে? সুতরাং এর বডি ল্যাঙ্গুয়েজ এমন দেখাতে হবে যে আপনি জানেন গোহারান হারবেন, তাও আপনাকে বলে যেতে হবে যুদ্ধে যে আমি সারেন্ডার করব না। সুতরাং সবুজ আবির বা গেরুয়া আবির, উল্টো দিকটাও দেখবেন 90% গেরুয়া আবির কিন্তু মার্কেট থেকে হাওয়া, এবং এই যে সবুজ আবির বড় বাজারের বস্তা বস্তা পড়ে আছে, কেউ দের ইজ নো টেকার। গত বছর যেটা উল্টো হয়েছিল, গেরুয়া আবির পড়েছিল, সবুজ আবির বিক্রি হয়েছিল। সময়ের সাথে সাথে কিন্তু মানুষ পরিবর্তন হয় এবং সময়ের সাথে সাথে পরিবেশ, রাজনীতি, অর্থনীতি, আহ, বিদেশ নীতি সবকিছুই চেঞ্জ হয়। এটা কেন চেঞ্জ হবে না? গেরুয়া থেকে সবুজ যেমন হয়েছে, সবুজ থেকে গেরুয়া হতে পারে, গেরুয়া থেকে লাল হতে পারে। এটা মানুষই তো ডিসাইড করবে। তাই আমার মনে হয় যে সবুজ আবিরের আবিরের দরকার হবে না, গেরুয়া আবিরেই সারা পশ্চিমবঙ্গ রঞ্জিত হবে। শেষ প্রশ্ন আমার কাছে একটাই, এবারের যা হাওয়া স্যার দেখছেন, তার সাথে 2011 কি কোনো মিল পাচ্ছেন? কালকে তৃণমূলের খেলা, কার্যত শেষ বলা যায়, যেভাবে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে, কি বলবেন? শুনুন, এবারে আমি বলবো না যে বিজেপির খুব স্ট্রং এজেন্টস আছে বা ওয়ার্কার আছে, বুথ লেভেল ওয়ার্কার্স আছে। এবার বিজেপি যদি জেতে, মোদি অমিত শাহর জন্য জিতবে, শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য এবং বড় বড় নেতার জন্য জিতবে। সেন্টার এবং রাজ্যের মধ্যে যে বন্ধন তৈরি করার জন্য বিজেপি জিতবে। দিদি হারছে মানে বিজেপি জিতছে। তার মানে কি হচ্ছে, টিএমসি এবার হারছে, জোড়া ফুল হারছে, পদ্ম ফুল হাসছে। এবং মানুষের মধ্যে একটা আরজি করের পরে এই যে চাকরি নেই, এই যে ধর্ষণ, মার্ডার, ভয় এবং পরিবর্তন একটা হচ্ছে কনস্ট্যান্ট জিনিস। ইফ ইউ ডু নট চেঞ্জ উইথ টাইম, টাইম উইল চেঞ্জ ইউ। তার মানে আপনাকে সময়ের সাথে সাথে উচিত ছিল, সিঙ্গুর আপনি বন্ধ করেছেন, তার জায়গায় একটা কারখানা লাগানো উচিত ছিল। আপনি চাকরি দেননি, ডিএ দেননি, আরজি করে যে ধর্ষণ করেছিল, আরজি করে যে প্রিন্সিপাল, তাকে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত ছিল। তার জায়গায় উনি কি করেছেন না, ওনাকে ট্রান্সফার করে দিয়েছেন। তো অনেক ফ্যাক্টর আছে। এসআইআর এ যে ভুয়ো নাম ছিল, মৃত নাম ছিল, এক বাবার 800 ছেলে, এগুলো বাদ গেছে, হিন্দুও বাদ গেছে, মুসলমানও বাদ গেছে, সব মিলিয়ে একটা জগা খিচুড়ি ছিল। সেখান থেকে মোটামুটি আমরা একটা ভালো জায়গায় পৌঁছতে পেরেছি। এটা বাংলার জন্য, বাঙালির জন্য। শুধু বাঙালি বলবো না, যারা বাংলা ভাষী বাঙালি, যারা অন্য ভাষী বাঙালি ছিল, কিন্তু তারা আজকাল বাংলাকেই বাঙালি, তারাও নিজেদেরকে বাঙালি হিসাবে চিহ্নিত করে। সবার জন্য, গুজরাটি, পাঞ্জাবি, হিন্দু, মুসলিম, জৈন, এরকম দিদি বলে, যে সবার জন্য, এটা সবার জন্য ভালো হবে। এবং আমার মনে হয় যে পরিবর্তন হলে বাংলার ভালো হবে। বাংলা আবার যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, হোল বেঙ্গল উইল থিঙ্ক ডে আফটার টুমরো, নট টুমরো, ডে আফটার টুমরো। সেটা সম্ভব। সেটা তখনই সম্ভব যদি এই রেজিমটা চেঞ্জ হয়ে একটা সেন্টারের সঙ্গে ট্রিপল ইঞ্জিন মানে হচ্ছে সেন্টার, ওয়েস্ট বেঙ্গল স্টেট এবং তার মানুষ যদি একসাথে হয়, তিনটেকে হতে হবে, মানুষ এবং স্টেট অ্যান্ড সেন্টার।